নমস্কার দর্শক বিন্দু। বাস্তুশাস্ত্র কি সংক্ষেপে সঠিক ব্যাখ্যা দিচ্ছি। বাস্তুশাস্ত্র সম্বন্ধে আলোচনা করছি। বাস্তুশাস্ত্র কি, বাস্তুশাস্ত্র নিয়ে কিছু কথা আলোচনা করছি আপনাদের কাছে। আর ভিডিওটিকে যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। বাস্তু কথাটি এসেছে মূল সংস্কৃত শব্দ বাস্তু থেকে। যে কোনো সৃষ্টি হলো বাস্তু। আবার বস্তু হলো ভূ অর্থাৎ পৃথিবী। সে অর্থের এই পৃথিবীর বুকে সৃষ্টি হওয়া সমস্ত কিছুই বাস্তু। সে প্রাচীনকাল থেকে সনাতন ধর্মাবলম্বীরা বাস্তুশাস্ত্র মেনে আসছে। এর অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। বিজ্ঞানের মতো বাস্তুশাস্ত্র এটা বলে যে পৃথিবীর মধ্যে চুম্বক ক্ষেত্রে রয়েছে, যার দুটি দিক রয়েছে। এর চৌম্বকীয় আকর্ষণ আমাদের প্রভাবিত করে, আর এই চুম্বকের আকর্ষণকে কাজে লাগিয়ে আমরা আমাদের পরিবেশকে আমাকে বসবাসের উপযুক্ত করতে পারি এবং এটাকে টেকসই রূপে রূপান্তর করতে পারি। বাস্তুশাস্ত্র নিয়ে আলোচনা করলে প্রবন্ধটি অনেক বড় হতে পারে, যা হয়তো অনেকে পড়তে যাবেন না। তাই সংক্ষেপে বাস্তুশাস্ত্র কি এবং এর বিষয়গুলো তুলে ধরা হলো। যেমন কি আছে এতে, বা বাস্তুশাস্ত্র কি বলে, কোন দিকে আমাদের শুতে হবে, শুয়ে থাকলে আমাদের মস্তিষ্কে ওই চুম্বকের ক্ষতিকর প্রভাব পড়বে না, কোন দিকে ঘরের দরজা করলে প্রাকৃতিক যে শক্তি সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে, কোন দিকে বৃক্ষ রোপণ করলে সে বৃক্ষ আমাদের জন্য মঙ্গলদায়ক হবে, রুমে কয়টি দরজা কয়টি জানলা রাখতে হয়, কোন রঙের দেওয়াল রাঙাবেন, রান্নাঘর কোথায় হবে, থাকার ঘর কোথায় হবে, অফিস কী রকম তৈরি করবেন, পড়ার টেবিল কোন দিকে রাখবেন, বইপত্র কোথায় রাখবেন, প্রার্থনার রুম কোন দিকে হওয়া উচিত, মন্দির নির্মাণ কখন কোন দিকে করবেন, বাড়ি বা স্থাপনার ভূমি আপনার জন্য কেমন হওয়া উচিত। এইরকম অনেক ধরনের মঙ্গলদায়ক তত্ত্ব এবং নির্দেশনা নিয়ে আলোচনা বাস্তুশাস্ত্র। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এই মূল চারটি দিকের প্রভাবকে কিভাবে আমাদের মঙ্গলজনক কাজে লাগানো যায় সেই বিষয়ে গুরুত্ব দিয়েছে বাস্তুশাস্ত্র। এছাড়াও বাস্তুশাস্ত্রে সৌরশক্তি, চন্দ্রশক্তি, চুম্বক শক্তির প্রভাব ও প্রতিকারে সহ জ্যোতিষবিদ্যার নানা দিকে ব্যাখ্যা করা হয়েছে। সূর্য, পৃথিবী, আকাশ, বায়ু এবং জলের বৈশিষ্ট্য শক্তিকে মানুষ কিভাবে তাদের মঙ্গলজনক কাজে ব্যবহার করতে পারে সে বিষয়েও এখানে আলোচনা করা হয়েছে। সবচেয়ে বড় কথা হলো আমাদের শরীর 5টি উপাদান দিয়ে তৈরি হয়েছে, আর এই 5টি উপাদান প্রকৃতির অংশ, যার কারণে সেই উপাদানগুলোর সঙ্গে প্রকৃতির একটা আকর্ষণ রয়েছে। আর এই উপাদানগুলি থেকে নির্গত অদৃশ্য শক্তিগুলি সমস্ত দিকেই আসতে পারে। ফলে এই আকর্ষণের কারণে সময়ের সাথে সাথে আমাদের শরীরের, মনের, পরিবেশের তারতম্য ঘটে।
যা আমাদের মানব জীবনে প্রভাব ফেলে, তাই জানতে হবে আমাদের কিভাবে বসবাস করতে হবে। আমাদের জীবনে সম্পত্তি মালামালগুলো কোথায় কিভাবে সংক্ষেপে করলে ক্ষতি হবে না, এই বিষয়গুলো নিয়ে বাস্তুশাস্ত্র সঠিকভাবে বিশ্লেষণ করে। দীর্ঘ সুখ, শান্তি, তৃপ্তি এবং আভ্যন্তরীণ শান্তি আবশ্যক, ব্যবসা বাণিজ্যে উন্নতি, পরিবারের শান্তি ও রোগ শোক হওয়ার কারণ, এবং এর থেকে বাঁচার জন্য প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে আমাদের কী করতে হবে বা কোনো কাজগুলি করলে ভালো হবে, সেগুলো এখানে ব্যাখ্যা করা হলো, প্রমাণ এবং যুক্তি সহ তুলে ধরা হলো। বিষয়টা এইটুকুই আমি এখন বললাম। বাস্তুশাস্ত্র আমাদের অনেক দিকেই ভালো, কিন্তু গণেশ বা লক্ষ্মী দেবতা যদি প্রতিষ্ঠা করেন, তাহলে বা যে কোনো ঠাকুর দেবতা যদি প্রতিষ্ঠা করেন, তাহলে আগে জন্মছকটা দেখে নেবেন, মঙ্গলের অবস্থান দেখে নেবেন, মঙ্গল কোন নক্ষত্রে অবস্থান করছে, সেই নক্ষত্রের প্রতি কোন দিকে অবস্থান করছে, সেই দিকটা একটা ত্রিকোণ মণ্ডল করবেন। ত্রিকোণ মণ্ডল করে, যেমন যে আমি বলছি মঙ্গল আছে গিয়ে উত্তরের দিকে, এবং বুধের নক্ষত্র আছে, বুধ আছে কোথায়, অগ্নিকোণে। তাহলে অগ্নিকোণে আছে, তাহলে আমাদের স্ট্রাকচারটা যদি এরকম হয় যে এই যে একটা পাতা, এটা অগ্নিকোণ কোনটা, এটার অগ্নিকোণ হলো, এই দিকটা হলো অগ্নিকোণ, ভুল বলছে, এই দিকটা হলো অগ্নিকোণ। তাহলে আর এদিকটা হলো ঈশান কোণ, আর এটা হলো গিয়ে বায়ুকোণ, এটা হলো নৈঋত কোণ, এটা হলো বায়ুকোণ। অগ্নিকোণে দেখবেন প্রথমে মেষ রাশি আছে, ঈশান কোণে বৃষ রাশি আছে, বায়ুকোণে কন্যা রাশি আছে, নৈঋত কোণে বৃশ্চিক রাশি বা নৈঋত কোণে যে বৃশ্চিক রাশি রয়েছে বা ধনু রাশি রয়েছে, এই দুটোর মধ্যে দেখবেন যে একটা প্রমাণ পাওয়া যাচ্ছে। অগ্নিকোণে জল রাশি, অগ্নিকোণে জল রাশি কেন বললাম, কারণ মীন রাশি জল রাশি, আবার বৃশ্চিক রাশি জল রাশি, কিন্তু কর্কট রাশি মধ্যেখানে রয়েছে জল রাশি, জল রাশি। আসলে রাশি চক্র মেলাতে হবে। এবং আমি বললাম উত্তরে শনি আছে বা মঙ্গল আছে, তাহলে মঙ্গল যদি বুধের নক্ষত্রে থাকে, বুধ যদি অগ্নিকোণে থাকে, এবং মীন রাশিতে থাকে, তাহলে ওই মীন রাশিতে বুধ কোন নক্ষত্রে আছে এবং মঙ্গল কোন নক্ষত্রে আছে। প্রথমে দেখবেন এক্সপেক্টেড দেখবেন সেমিসেক্সটাইল, কুইন কার্স, কনজাংশন, ট্রাইটিসাইল, যা আপনার তৃতীয় ভাবের মধ্যে, ধরুন মঙ্গল আছে কর্কট রাশিতে, তার তৃতীয় ভাবের মধ্যে সেটা দেখে নেবেন যে তৃতীয় ভাবের মধ্যে দেখে নেবেন যে
এক্সপেক্টেড শুভ না অশুভ। মীন রাশির মধ্যে দেখে নেবেন বুধের সঙ্গে মঙ্গলের দূরত্বটা কতটা, সেখানে ট্রাই ডিসাইড ট্রাইন এক্সপেক্টেডে দেখে নেবেন যদি শুভ না অশুভ, তবেই দেবতার মূর্তি প্রতিষ্ঠা করবেন। যেখানে দেখবেন যে এক্সপেক্টেড করছে বা বাস্তুর মধ্যে, মঙ্গল হচ্ছে ভূমিপুত্র কারক, ভূমিপুত্র কারক, মঙ্গল হচ্ছে সেনাপতি। হ্যাঁ, তার মঙ্গল ভূমিপুত্রের কারক, ভূমি হচ্ছে গিয়ে কি মঙ্গল সেনাপতি। আচ্ছা, তাকে দেখেই করবেন। যেহেতু বুধের নক্ষত্রে আছে, তাহলে অন্তত বুধের ইষ্টদেবীকে, বুধের ইষ্টদেবী হলো গিয়ে ত্রিপুরা দেবী। আর বুধ যদি শনি নক্ষত্র থাকে, তাহলে শনি কী করছে, শনি হচ্ছে গিয়ে কালী ইষ্টদেবী। তাহলে কালী দেবী, শনি গুরু কালী, সে কালী মানে দক্ষিণা কালী। দক্ষিণা কালী দেখবেন শনি, মঙ্গল এবং বুধ দৃষ্টি সাপেক্ষ দেখবেন, দৃষ্টি সাপেক্ষ। যার দৃষ্টির সঙ্গে যার দৃষ্টির সঙ্গে দৃষ্টির প্রভেদটাও দেখে নেবেন। শনি কাকে কাকে দৃষ্টি দেয়, যদি শনি বুধকে দৃষ্টি দেয় তার এক্সপেক্টেড ধরবেন। যদি শনি মঙ্গলকেও দৃষ্টি, মঙ্গলের সঙ্গে শনি বা মঙ্গল বুধ শনি এদের মধ্যে দৃষ্টি বিনিময় হচ্ছে, হ্যাঁ, তাহলে দেখে নেবেন এক্সপেক্টেড ট্রাইডিশাল ট্রাইন, কুইন কার্ডস, কনজাংশন, সেমিসেক্সটাইল, এগুলো দেখে নেবেন। এগুলো দেখতে গেলে আপনাকে জ্যোতিষশাস্ত্রটাকে ভালো করে বিচার করতে লাগবে, তবেই আপনি ঠাকুর দেবতার স্থান দেখে নিয়ে সেই ঠাকুর দেবতাকে বাড়ির মধ্যে প্রতিষ্ঠা করবেন। নিজের জন্মছকে আগে দেখে নেবেন, সে যেই হোক, সে পুত্র হোক, পুত্র সন্তানই হোক, বা মাতা পিতাই হোক, বা তার দাদু ঠাকুমা, যে কেউ হোক। যদি দেখেন যে কারোরই জন্মছক নাই, তাহলে বাস্তুর যেখানে আপনি মনে করছেন যে আমি বাস্তু দেবতাকে প্রতিষ্ঠা করব, তাহলে সেটা সেই ঘরের সেই ঘরের দিকটা আপনাকে বিচার করতে হবে। তাহলে সেদিনের যেদিন আপনি ঘরের ঠাকুর বসাবার চিন্তা করছেন, হ্যাঁ, সে দিনটিকে করবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে, হ্যাঁ, 6টা 7টা 8টা 9টা 10টা এরকম একটা জন্মছক তৈরি করলেন, এবং ওই দিনের জন্মছকে বা পঞ্জিকার মধ্যেও লেখা থাকে যে মঙ্গল কার নক্ষত্রে বসে আছে, বুধ কার নক্ষত্রে বসে আছে। হ্যাঁ, পঞ্জিকাতে বুঝতে পেরে যাবেন যে কে কার নক্ষত্রে বসে আছে আর কে কার দৃষ্টি দিচ্ছে। তারপরে বিচার বিবেচনা করে আপনি বাস্তুকে প্রতিকার করুন, আর বাস্তুর ঠাকুর দেবতাকে প্রতিষ্ঠা করুন। শুধু হুঁচুকেই করলে চলবে না। তাই এখানে বলছি, বাস্তু দেবতাকে কি করবেন, বাস্তু দেবতাকে প্রথমে আপনি ভালোভাবে একটা বাস্তু দেবতাকে ভালোভাবে পুজো করতে লাগবে। বাস্তুর পুজো করতে লাগবে প্রথমত। তারপরে বাস্তু দেবতার পুজো করার পরে তারপর তার ঠাকুর দেবতাকে পুজো করতে লাগবে। হ্যাঁ, এবং যে
অভিজ্ঞ জ্ঞানী পুরোহিত মশাই তারা আগে বাস্তু দেবতার পুজো করবে, তারপরে ঠাকুর দেবতার পুজো করবে, ঠাকুর দেবতা প্রতিষ্ঠা করবে। আর তা যদি সম্ভব যদি না হচ্ছে, তাহলে বাস্তু বাস্তু বাস্তুর যে ঘরে বাস্তুটা যে ঘরে আপনি বাস্তু পরীক্ষা করবেন, যে ঘরে ঠাকুর দেবতা, ভুল বললাম, সরি, দুঃখিত, আমি বলতে চাচ্ছি যে ঘরে আপনি ঠাকুর প্রতিষ্ঠা করবেন সেই ঘরে বাস্তুর জায়গাটা কেমন। তারপরে শুধু তাই নয়, ইলেকট্রিক্যাল, যেখানে দেখবেন যে আমি ঠাকুর প্রতিষ্ঠা করব, সেখানে কোনো ইলেকট্রিক্যালের আছে কিনা, হ্যাঁ, সংযোগ আছে কিনা। যদি সেই দেওয়ালের মধ্যে বা তার পাশের দেওয়ালে থাকতে পারে, বা দক্ষিণ পশ্চিমে হোক, বা পশ্চিম দিকে হোক, দক্ষিণে হোক, উত্তরে হোক, থাকতে পারে। যদি উত্তরে পূর্ব দিকে ধরুন ইলেকট্রিক্যাল আছে পূর্ব দিকের দেওয়ালে, যদি সেখানে আপনি কি করলেন, ঠাকুর প্রতিষ্ঠা করলেন, তাহলে ওই যে ইলেকট্রিক্যালের যে ইলেকট্রিক্যালের যে প্রভাব, বিদ্যুতের যে প্রভাব, সেটা যদি দেবতার কে বসিয়ে দেবতার স্থলে কি হলো, এখানে দেবতা অন্যরকম আচার আচরণ করবে, তাহলে সেখানে ইলেকট্রিকটাকে ওখানে সরিয়ে দিতে হবে। উত্তর দিকেও যদি আপনি অর্থাৎ দক্ষিণমুখী করে আর পশ্চিমমুখী করে ঠাকুর দেবতা প্রতিষ্ঠা করবেন, এবং উত্তরে দেখা যাচ্ছে যে উত্তরে ইলেকট্রিক্যাল আছে, তাহলে সেই ইলেকট্রিক্যালটা কী করবেন, কানেকশানটা কেটে দেবেন, ইলেকট্রিক্যাল কানেকশান কেটে দেবেন। সেই ইলেকট্রিক্যাল কানেকশান থেকে দেবতার উল্টো ফল দেবে। দক্ষিণ দিকে ইলেকট্রিক্যাল রাখুন, তাতে শুভ হবে, পশ্চিম দিকে ইলেকট্রিক্যাল রাখুন, শুভ হবে। কিন্তু যদি যেখানে ঠাকুর প্রতিষ্ঠা করছেন সেখানেই যদি ইলেকট্রিক্যাল কানেকশান থাকে, তাহলে তো আরও অশুভ হয়ে যাবে। তার ঠাকুরের মাথা গরম হলে তো পরিবারে মাথা গরম হবে, তো সেখানে তো বাস্তুদোষ চলে আসবে। অটোমেটিক এই ক্লুগুলো দেখবেন, তাহলে বুঝবেন যে যে বাস্তুদোষ হচ্ছে কি হচ্ছে না। আসলে জানি না আমার কথাটা কতটা আপনাদের প্রাধান্য দেবেন, কিন্তু আমি এইটুকু হলফ করে বলতে পারি, হ্যাঁ, ইলেকট্রিক্যাল কানেকশান বা ইলেকট্রিকের সংযোগ যেন না থাকে। যেখানে ঠাকুর প্রতিষ্ঠা করবেন সেখানে যেন ইলেকট্রিক্যাল সংযোগ না থাকে। তাই আমি আপনাদের বলতে চাইছি যে ইলেকট্রিকের সংযোগটা যেন না থাকে, আর ঠাকুর দেবতা সেভাবে প্রতিষ্ঠা করবেন, সেভাবে পুজো করবেন। আর একটা কথা হচ্ছে গিয়ে দক্ষিণমুখী করে যে কোনো ঠাকুর বসাবেন, আর পশ্চিমমুখেও ঠাকুর বসাবেন। হ্যাঁ, গণেশ ঠাকুর যে ঘরে রাখবেন সে ঘরে একাধিক গণেশ ঠাকুর রাখবেন না, বা গণেশের মূর্তি রাখবেন না। আপনি অন্যান্য মূর্তি রাখতে পারেন, কিন্তু তাই বলে শিবলিঙ্গ আবার 4-5টা না থাকে। একটা শিবলিঙ্গ থাকলেই হবে, একটা নারায়ণের ছবি থাকলেই হবে, একটা যুগল ঠাকুর, রাধাকৃষ্ণ যুগল ঠাকুর, শিব দুর্গা যুগল ঠাকুর,
যুগল ঠাকুর শিব দুর্গা, যুগল ঠাকুর লক্ষ্মীনারায়ণ, যুগল ঠাকুর রেখে রাধাকৃষ্ণ। বুঝতে পেরেছেন? যুগল ঠাকুর হচ্ছে গিয়ে রাধাকৃষ্ণ। যাই হোক, আমি এখানে গিয়ে আমার বক্তব্য শেষ করছি। কিন্তু যদি আপনাদের এই কথা ভালো লাগে তাহলে আপনি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকন দেখা যাবে, সেই বেলটা প্রেস করবেন এবং চিন্তা ভাবনা করে বাস্তুর প্রতিকার করবেন। আর ঘরে কালারেও বাস্তুর প্রতিকার হয়। হ্যাঁ, বুঝতে পেরেছেন? ঘরে কালারেও বাস্তু পরীক্ষা হয়। নমস্কার। এখানে আমি আমার শেষ করলাম। আপনারা আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমি ভগবানের কাছে কামনা করি। হ্যাঁ, দেবতার কাছে কামনা করি। চলি, নমস্কার, আজকের মতো।